গল্পের উড়োচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব ৪৫। আগের পর্বের পর। পুলিশ জিপে ব্যাক সিটে বসে আছে রাজ আর তন্নি। সামনের সিটে বসে আছে দুজন পুলিশ। তাদের গন্তব্য চ্যাটার্জি বাড়ি। আসলে আহিলরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর কলিও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় মোহিনী দেবী ফোন করে কোনো একটা কারণে তন্নির সাথে কথা বলতে চান। তখন কলি জানায় যে তন্নি অনেক আগেই বেরিয়ে গেছে, আর এতক্ষণে তো বাড়িও পৌঁছে যাওয়ার কথা। তন্নির বিপদের কথা চিন্তা করেই কলি রাজকে ফোন করে জানায় সবটা। রাজ তখন সবই স্টেজ থেকে নেমেছে। তৎক্ষণাৎই সে তন্নির লোকেশন ট্রেস করে আর জানতে পারে তন্নি কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনা যাওয়ার রুটে, আর খুব তাড়াতাড়ি করে লোকেশনটা এগিয়ে যাচ্ছে। রাজ তক্ষুনি সেই বিনা ছদ্মবেশেই বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে পুলিশ স্টেশনেও খবর দিয়ে দেয়, আর নিজে আগে গিয়ে তন্নিকে সম্মানহানি থেকে বাঁচায়। কিছুক্ষণ পর পুলিশ ওই ট্রাককে সামনে থেকে ঘিরে ফেলে। ফলস্বরূপ ট্রাকে যতজন ছিল সবাইকে পুলিশ জিপে তুলে থানায় নিয়ে যাওয়া হয়, আর ওদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। রাজা আর তন্নি দুজন দুদিকে মুখ ফিরে বসে আছে। দুজনেই লজ্জায় দুজনকে ফেস করতে পারছে না। রাজের মধ্যে লজ্জার সাথে অপরাধবোধ কাজ করতে লাগলো। সে মনে মনে ভাবছে, কি করে বসলাম আমি ওকে কিস করে বসলাম। এবার ও যদি আমাকে খারাপ ভাবে, যদি ভাবে আমি সিচুয়েশনের সুযোগ উঠিয়েছি, তখন ইস, যাওয়ার আগে এই কেচ্ছাটা না বাঁধিয়ে গেলে হচ্ছিল না তোর। এইভাবেই নিজেকে মনে মনে শাসন করছে, আর চোখে মাঝে মাঝে তন্নির দিকে তাকাচ্ছে। কিন্তু তন্নি একবারও এদিকে তাকাচ্ছে না। না, আমাকে ক্ষমা চাইতে হবে, এই মনস্থির করে নিয়ে রাজ একেবারে জোরে নিঃশ্বাস নিয়ে সাহস তৈরি করে নিল। তারপর তন্নি, রাজের মুখে নামটা শুনেই তন্নির বুকটা ধুপ করে উঠল। সে আস্তে করে রাজের দিকে ফিরল, কিন্তু অন্যদিকে তাকিয়ে রইল। রাজের দিকে তাকাবার আর সাহস নেই। আমি বলছিলাম, আই অ্যাম সরি। তন্নি সাথে সাথেই মুখটা নিচু করে নামিয়ে নিল। রাজ আবার বলল, আসলে আমি বুঝতে পারছিলাম না কি করব, তখন তো হয়ে গেছে, মানে সরি। তন্নি কিছু না বলে নিচের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু তবুও সে বুঝতে পারল রাজ তার মুখের দিকেই তাকিয়ে আছে। তাই অস্বস্তিতে সে নিজের মুখে আবার আগের মতো অন্যদিকে ফিরিয়ে নিল। প্লিজ তন্নি, আমাকে ভুল বুঝো না প্লিজ, আমি ইন্টেনশনালি করিনি, বিশ্বাস করো। আমি জানি আপনি স্বেচ্ছায় করেননি, আমার জন্য বাধ্য হয়েছিলেন। আসলে আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তন্নি ওকে ভুল বোঝেনি শুনে রাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদিকে তন্নির নিখোঁজ হওয়ার কথা শুনে আহিলরা ফ্লাইটে না উঠে চ্যাটার্জি বাড়িতে পৌঁছে যায়। চ্যাটার্জি বাড়ির উঠানে তন্নিকে পুলিশের সঙ্গে দেখে, বিশেষত তা আর কে দেখে মানুষের ভিড় জমেছে। রাজকে দেখে বাড়ির সকলের, অর্থাৎ হরিপদবাবু, ঝুমা আর বিশেষত তনয়ের তো ভিড়মি খাবার উপক্রম। কেউ ভাবতেও পারেনি সুপারস্টার রাজ কুন্দ্রা এতদিন ছদ্মবেশে এই বাড়িতে ছিল। তন্নিকে দেখা মাত্রই মোহিনী দেবী বুকে টেনে নিলেন। বিধানবাবু পুলিশ অফিসারকে গম্ভীরভাবে বলে উঠলেন, গুন্ডাগুলোকে পিটিয়ে পিটিয়ে পেট থেকে কথা বের করুন অফিসার। এসবের পেছনে কে ছিল, তার আসল মতলবটা কি ছিল? তন্নি বলল, এসবের পেছনে ছিল দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন এমএলএ মনতোষ বর্মন। পুলিশ অফিসার অবাক হয়ে বলেন, কি বলছেন কি আপনি? ভেবে দেখেছেন অত বড় স্বনামধন্য ব্যক্তির নামে? স্বনামধন্য না কুনামধন্য? ছি, এসব আপনি কি বলছেন মিসেস চ্যাটার্জি? আমি কোনো কিছু ভুল বলছি না, শুধুমাত্র সন্দেহের বশে আপনি ওনার মতো মানুষের নামে অপবাদ আমি অপবাদ দিচ্ছি? উনি কেমন মানুষ সেটা আপনি ওনার বৌমাকে জিজ্ঞাসা করে দেখুন, যে নিজের গর্ভের কন্যা সন্তানকে বাঁচানোর জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে।
উপস্থিত সবাই এক প্রস্ত চমকে উঠল। অফিসার বললেন, ওনার বৌমা? কোথায় ওনার বৌমা? পায়েল এবারে অফিসারের সামনে এসে দাঁড়ালো। আমি ওনার বৌমা, পামেলা বর্মন, ওরফে পায়েল। অফিসার পায়েলের মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, আপনি পুরুষের পোশাকে কেন? মানে হচ্ছেটা কি এসব? তনয় দেখলো এভাবে মনতোষবাবুর নাম দোষ চাপলে ওর নিজের নামও বেরিয়ে আসবে, তাই সে বিষয়টা ঘোরাতে বলে উঠল, আরে এটা তো কিছু না, এই যে আমাদের সামনে বিখ্যাত গায়ক রাজ কুন্দ্রা দাঁড়িয়ে আছেন, ইনি গত 5 মাস নকল গোঁফ দাড়ি লাগিয়ে নকল পরিচয়ে মিথ্যে বলে আমাদের বাড়িতে ছিলেন। আর এই মেয়েটা মানে অন্যের বাড়ির বউকে পালিয়ে নিয়ে এসে নিজের বোন পরিচয় দিয়ে আমাদের বাড়িতে তুলেছিলেন। আপনি একবার ভাবুন অফিসার, কি কেলেঙ্কারি কাণ্ড। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে বিধানবাবু বলে ওঠেন, কে বলেছে ওরা মিথ্যা বলে উঠেছে? তোমাকে কে বলেছে কথা? আমাকে আর আমার স্ত্রীকে প্রথম দিনেই ও সব সত্যি বলে নিজের আসল পরিচয় দিয়েছে। মোহিনী দেবী যেদিন রাজের পরিচয়ে পায়েলের ব্যাপারটা জানতে পেরেছিলেন, সেই দিনই উনি বিধানবাবুকে জানিয়ে দিয়েছিলেন। রাজকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য ওনারা সামান্য মিথ্যা কথা বললেন, যে ওনারা প্রথম দিন থেকেই জানতেন। বাবার কথায় তনয় চমকে গিয়ে বলল, কি বলছো বাবা? তুমি? মা, তোমরা জানতে সব কিছু? মোহিনী দেবী বললেন, হ্যাঁ, সবটাই জানতাম। আমাকে তো বলনি। বিধানবাবু বললেন, বাড়ির মালিক যখন আমাকে জানানোটাই কি যথেষ্ট নয় অফিসার? অফিসার বললেন, হ্যাঁ সে তো ঠিক, কিন্তু কোন কারণে আপনারা এটা প্রশ্রয় দিলেন? পায়েল বলল, সেটা আমি বলছি। সবার নজর এখন পায়েলের দিকে। আমার গর্ভে কন্যা সন্তান রয়েছে বলে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার গর্ভপাত করতে চেয়েছিলেন, তাও আমার থেকে লুকিয়ে। আমি সেটা শুনে বাড়ি থেকে পালিয়ে এসেছি, কিন্তু আমার শ্বশুরমশাই হন্যে হয়ে আমাকে খুঁজে চলেছিলেন। রাজদাদা ভাই আর আহিল দাদা ভাই তাই আমাকে মুম্বাই নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে, আর ডাক্তার আমাকে জার্নি করতে মানা করলে বাধ্য হয়ে আমরা এই বাড়িতে উঠি। পুলিশ অফিসার কিছুক্ষণ চিন্তা করে রাজকে বললেন, মানলাম আপনারা ওনাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু আপনার পুলিশের হেল্প নেওয়া উচিত ছিল, তা না করে আপনি এভাবে ওনাকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আপনার কি মনে হয় অফিসার, পায়েল মানে পামেলা পুলিশের কাছে যায়নি? অফিসার পায়েলের দিকে ঘুরে বললেন, সে কি, গিয়েছিলেন তো ওনারা কোনো স্টেপ নেননি? তা পায়েল তাচ্ছিলের হাসি হেসে বলল, স্টেপ? হ্যাঁ নিয়েছিলেন তো। ভ্রূণ হত্যার মতো দণ্ডনীয় অপরাধের জন্য ওনারা কোনো রিপোর্টও না লিখে আমাকে থানায় বসিয়ে আমার শ্বশুরমশাইকে ডেকে পাঠিয়েছিলেন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো শেষ নয়, আমি এক মহিলা দারোগার সহায়তায় ওনার বোরকা পরে থানা থেকে পালিয়ে গিয়েছিলাম। তখন ওই পুলিশ অফিসার আমার শ্বশুরমশাইয়ের পোষা গুন্ডা নিয়ে আমাকে খুঁজতে বেরিয়েছিলেন। আমার ফটো দেখিয়ে সবাইকে বলেছিলেন আমি নাকি পাগলাখানা থেকে পালিয়ে এসেছি, তাই যে আমার খোঁজ দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। পায়েলের কথায় সবাই স্তম্ভিত। পায়েল আবার বলতে শুরু করলো, আপনিই বলুন অফিসার, তখন আমি কি করতাম? যদি না এই রাজদাদা ভাই, আহিল দাদা ভাই আর কলি আমাকে না বাঁচাতো, তাহলে আমার সন্তান কবে নষ্ট হয়ে যেত। অফিসার রাজের দিকে তাকিয়ে বললেন, আপনি সত্যি মহান রাজবাবু। যেখানে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কিছু অফিসার মনতোষ বর্মনের মতো নেতাদের পায়ে চটি চাটছে, সেখানে আপনি মনুষ্যত্বের খাতিরে এত কিছু করছেন। ইউ আর সাচ এ গ্রেট পারসন। কিন্তু মিসেস চ্যাটার্জি, আপনাকে কিডন্যাপ করার কারণ? আমাকে কিডন্যাপ করে উনি রাজবাবুকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন, যাতে রাজবাবু নিজে ধরা দেন। অফিসার বললেন, হাউ ডেঞ্জারাস। আপনি পামেলা দেবী আর রাজবাবু থানায় গিয়ে মনতোষ বর্মনের নামে এফআইআর করে লিখে আসবেন, আমি দেখি উনি আমার হাত থেকে কি করে বাঁচেন। এই বলে অফিসার তার সঙ্গীদের নিয়ে চলে গেলেন। আহিলদের যাওয়ার ক্যান্সেল হয়ে গেল। ওরা ঠিক করলো এফআইআর লিখিয়ে তারপর ওরা আগামীকাল যাবে। তনয়ের নাম ওঠেনি বলে সে হাঁপ ছেড়ে বাঁচল। সে ভাবল, যাই গিয়ে বর্মনবাবুকে খবরটা দিয়ে দিই যে পুলিশ খুব শিগগিরই আপনাকে অ্যারেস্ট করতে চলেছেন, আপনি পালিয়ে যান। এমনিতেই তো উনি চটে আছেন, আমি খবরটা দিলে যদি একটু সদয় হয়। এই বলে তনয় সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যেতেই
বিধানবাবু থামিয়ে দিলেন। তনয়, দাঁড়াও। তনয় একটু অবাক হয়, কারণ বিধানবাবু ওকে কখনো নাম ধরে ডাকেনি, সব সময় খোকা বলেই ডাকে। সে ঘুরে দাঁড়িয়ে বিধানবাবুর দিকে তাকালে বিধানবাবু বললেন, তুমি ওপরে যাবে না। কেন? কারণ এই বাড়িতে তোমার আর জায়গা হবে না। সবাই চমকে উঠল বিধানবাবুর কথা। মানে? মানে পরিষ্কার, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যেই মনতোষ বর্মনের সাথে হাত মিলিয়ে তুমি এতদিন আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তার বাড়ি গিয়ে আশ্রয় নাও, যাও। আর তার সাথে তোমার চর হরিপদকেও নিয়ে যাও। এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই। মোহিনী দেবী বললেন, কি বলছো তুমি? খোকা ওই শয়তান লোকটার সাথে হাত মিলিয়েছিল? হ্যাঁ মোহিনী, স্বরাজ সাহা যে খোকার বেল করিয়েছিল সে মনতোষ বর্মনের লোক। তোমার ছেলে মনতোষ বর্মনের সাথে ডিল করেছিল যে ও পায়েলের গর্ভপাত ঘটাবে, আর তার বদলে উনি খোকার জামিন করান, আর ওনার কাছ থেকে খোকা 5 লাখ টাকাও নিয়েছে। আর ওই দিল্লিতে বিজনেস ট্রিপ, ওটাও মিথ্যে কথা ছিল। তনয় বিজনেস ট্রিপের বাহানা দিয়ে মনতোষ বর্মনের বাড়িতে মেয়ে মানুষের সাথে ফুর্তি করছিল। তারপর অনেক চেষ্টা করেও এই বাড়িতে যখন পায়েলের ক্ষতি করার সুযোগ পেল না, তখন রাজদের বাড়ি থেকে বের করার জন্য হরিপদকে দিয়েও তনয় ইচ্ছে করে বৌমাকে ছাদে আটকে রেখেছিল, যাতে রাজ বৌমাকে বাঁচাতে যায়। আর রাজের সাথে বৌমাকে জুড়ে ছি, আর বলতে পারলেন না তিনি। সবাই স্তম্ভিত হয়ে গেল বিধানবাবুর কথায়। একটু থেমে বিধানবাবু আবার বললেন, তোমার ছেলে টাকার লোভে এতটাই নিচে নেমে গেছে যে নিজের স্ত্রীর গায়ে কাদা ছেটাতেও ওর হাত কাঁপে না। লজ্জা করে মোহিনী, লজ্জা করে আমার ওকে আমার ছেলে বলে পরিচয় দিতে। এতদিন পর্যন্ত শুধু প্রমাণের জন্য আমি চুপ করে থেকেছি, কিন্তু আর না, আর ওকে আমি তোমার বাড়িতে বরদাস্ত করব না, আর তোমার ভাইকেও বরদাস্ত করব না। এই বাড়ির খেয়ে পড়ে এই সংসারে আগুন লাগিয়েছে ও। বেরিয়ে যা তোরা। 8 ঘন্টা সময় দিলাম, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে দূর হয়ে যা। তনয় বলল, এই দাঁড়াও দাঁড়াও, কেন যাব আমি? আমি কি বানের জলে ভেসে এসেছি? আমি কোথাও যাব না। এই বাড়ির ওপর, এমনকি তোমার সব সম্পত্তির ওপর আমার অধিকার আছে। আমি আজই উকিল ডাকবো, সে আমার ভাগ বুঝিয়ে দেবে। ঠিক আছে, যখন উকিল আসবে তখন দেখা যাবে। এখন বেরো। 8 ঘন্টার মধ্যে 3 মিনিট সময় তুই নষ্ট করে ফেলেছিস, আর মাত্র 27 মিনিট সময় আছে। কথাটা বলা মাত্রই মামাবাবু এক ছুটে তার ঘরে চলে গেলেন। আর তনয় বেশ কিছুক্ষণ সবার দিকে কটমটিয়ে তাকিয়ে ওপরে উঠে গেল। 20 মিনিট পর দুজনে নেমে এলো। তনয় বলল, আমি বিকেলেই আসছি উকিল নিয়ে। তুমি ছেলেকে তাড়িয়ে বৌমাকে নিয়ে সোহাগ করাবো আমি। আর আমি কিছু না বলে চুপচাপ চলে যাব তা ভেবো না। আজ সন্ধ্যায় সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে, মনে রেখো। বিধানবাবু তাচ্ছিলের হাসি হেসে বললেন, আমি অপেক্ষায় থাকবো। তনয় আর মামাবাবু চলে গেল। মোহিনী দেবী আর বিধানবাবু দীপান্বিতা দেবী ও আয়ুষ্মানবাবুর খাতিরে লেগে পড়লেন। রাজ এক দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে রইল। তন্নি পাথরের মতো দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের মূর্তি। তারপর মোহিনী দেবী কলিকে ইশারা করলেন তন্নিকে ঘরে নিয়ে যেতে। কলি তন্নিকে নিয়ে উপরে উঠে গেল, আর সেই দিকে ছলছল চোখে তাকিয়ে রইল রাজ। চলবে। পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।